আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে হবে, তার জন্য একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এছাড়া বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ৭১-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। দর্শক, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এখন রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করবেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা সম্পর্কে আমাদের জানাবেন। হ্যাঁ সাদিয়া, কিছুক্ষণ আগেই তারা কিন্তু এই রায়ের বাজারে বধ্যভূমির যে কবরস্থান রয়েছে, গণকবর রয়েছে, সেখানে এসে পৌঁছেছেন এবং আমরা এখানে দেখেছি নাহিদ ইসলামের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং ধীরে ধীরে বাকিরাও কিন্তু এসে পৌঁছাচ্ছে এবং তারা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে তারা যে গণকবরগুলো দেওয়া হয়েছিল কবরস্থানে সেইগুলো তারা দেখছেন, অর্থাৎ প্রতিটা কবরস্থানে কতজন লাশ ছিল এবং কিভাবে তাদের কবরস্থানে এখানে দাফন করা হয়েছে সবকিছুই তারা বর্ণনা শুনছেন এখানে যারা ছিল এবং দায়িত্বপ্রাপ্ত যারা ছিল এবং এই কবরগুলো যারা দেখাশোনা করছেন তাদের কাছ থেকেও শুনছেন। অর্থাৎ নাহিদ ইসলামের নেতৃত্বে পাশাপাশি এই জাতীয় নাগরিক পার্টির যে অন্যান্য সদস্য রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য যারা আছে সবাই চলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা পরিদর্শন শেষে কিন্তু 10টা নাগাদের দিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে তারা হয়তো গণমাধ্যমের সাথে কথা বলবেন। তবে এর আগে জাতীয় স্মৃতিসৌধে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে তারা ওই যেমনটাই বক্তব্য দিয়েছিলেন নাহিদ ইসলাম যে আসলে দ্বিতীয় রিপাবলিকের যে বিষয়টি সেটি আবারও তারা দাবি তুলেছেন। সেই সাথে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে সংবিধানকে পুনর্লিখনের যে বিষয়টি তারাও কিন্তু বলেছেন এবং তারা সেই সাথে বলেছেন যে আসলে প্রতিটা মানুষের তারা সমর্থন চাই এবং এই দেশকে তারা নতুন করে সাজানোর জন্য যে অঙ্গীকারবদ্ধ ছিল সেটি তারা আসলে করতে চাই। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে আসলে তারা আরেকটা বিষয় জানিয়েছেন যে আসলে যে এই গণকবরগুলো দেওয়া হয়েছে যাদেরকে বেওয়ারিশ বলা হচ্ছে, তারা বলছেন যে আসলে বেওয়ারিশের কোনো লক্ষণ ছিল না, অর্থাৎ বেওয়ারিশ হওয়ার কথা নেই। কিন্তু ওই সময়ের মধ্যে যখন জুলাই গণ অভ্যুত্থান আন্দোলন চলছিল তখন তাড়াহুড়া করে তাদেরকে কবর দেওয়ার জন্যই কিন্তু এই গণকবরে তাদেরকে দাফন করা হয়েছে, এমনটাই তারা বলছেন। সেই সাথে আমরা আরও কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে এর বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই লড়াই চালিয়ে যাবে এবং যতটুকু সম্ভব তারা এই সরকার এবং গঠন করার মধ্যে দিয়ে এই দেশটাকে একটা নতুন একটি বাংলাদেশ হিসেবে তারা গড়ে তুলবে। সেই সাথে তারা আরও আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরা চোখেতে যে কবরস্থানের যে বিভিন্ন কতজন করে কবর দিয়ে হচ্ছে সেটিও তারা জানতে চাচ্ছেন। কিন্তু এখানে যারা দেখাশোনা করেছেন এবং ছাত্রদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল বিগত জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে তারা কিন্তু এটার খোঁজ খবর নিয়েছেন এবং আমরা যতটুকু জানি যে তারা যে কবরগুলোর যারা পরিবারের কোনো তথ্য পায় কিনা সেটাও কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং বরাবরই কিন্তু তারা দাবি করা হচ্ছে যে আসলে যাদেরকে এখানে গণকবর দেওয়া হয়েছিল তাদেরকে আসলে মা বাবা অথবা কেউ থাকতেও পারে কিন্তু তাদেরকে সেটা যাচাই বাছাই না করে তাদেরকে এই গণকবর দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা চোখে যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহরা কথা বলার চেষ্টা করছেন যে এই কবরস্থানে যিনি দেখাশোনা করছেন মালি হিসেবে কাজ করছেন এবং কবরের যারা দায়িত্বে ছিলেন ওই সময়ে তারা বিভিন্ন কথা শুনছেন যে আসলে কিভাবে তাদেরকে এখানে দাফন করা হয়েছে এবং তাদেরকে কিভাবে এখানে আনা হয়েছিল, কারা এনেছিল, কতজন লোক জড়িত ছিল সবকিছু তারা আগেও জানতে চেয়েছিল কিন্তু যারা একদম প্রত্যক্ষদর্শী কেউ দেখেছে কিনা সেটা তারা যাচাই বাছাই করছে, তারা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা আরও দেখতে পেয়েছি যে আসলে জাতীয় নাগরিক পার্টির যে শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দরা আছেন সবাই কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং
তারা একটি কথাই বলছে যে আসলে এই গণ অভ্যুত্থানে যাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কখনো ভোলার মতো নয় এবং এই আত্মত্যাগের মধ্যে দিয়ে তারা এই নতুন এক বাংলাদেশ গড়ে তুলবে এবং আমরা জানি কিছুক্ষণের মধ্যে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং এই যে কিছুক্ষণের মধ্যে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে তারা এই যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই গণকবরকে তারা আরও যারা রয়েছেন তাদেরকে যে পরিচয় যদি পেতে থাকে তাহলে তারা সহায়তা করবে এবং পাশাপাশি নতুন এক বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যয় ব্যক্ত করেছেন। তো সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। রমজানের শুরু থেকেই বেড়েছে প্রয়োজনীয় সব পণ্যের দাম। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ থেকে শুরু করে সব পণ্যের দাম আকাশচুম্বী। রাজধানীর বাজারগুলোতে প্রতি পিস লেবু 20 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন প্রতি কেজি 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে দাম বৃদ্ধিতে পিছিয়ে নেই ক্ষীরা, টমেটো, গাজর সহ বিভিন্ন পণ্য। এদিকে গেল 3 মাস সয়াবিন তেলের কৃত্রিম সংকটে দিশেহারা সাধারণ মানুষ। দোকানিদের অভিযোগ, সরবরাহ সংকট ও বেশিতে কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। কয়েক দফা দাম বাড়ার পর অবশ্য বাড়তি দামেই এখন স্থিতিশীল চালের বাজার। দর্শক, এবার রমজানের চট্টগ্রামের বাজার পরিস্থিতির বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। আমি শুরুতেই বলবো, সরবরাহের কিন্তু কোনো ঘাটতি নাই এবং ব্যবসায়ী যারা আছে তারাও বলছেন পর্যাপ্ত পরিমাণে সরবরাহ রয়েছে এবং একই সাথে যেখান থেকে আসলে উৎপাদন হয় সেখানেও কিন্তু উৎপাদন ভালো হয়েছে বলে তারা জানিয়েছেন। এরপরও কিন্তু কিছু কিছু পণ্যের দাম কিন্তু বাড়তি বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু বাজার স্থিতিশীল বজায় আছে এবং কিন্তু রমজানের শুরুতেই যেই ধরনের দাম ছিল এখনো কিন্তু সেই ধরনের দাম আছে। যে শশা, সালাতের শশা, সেটি বিক্রি হতে 50 টাকা, রমজানের শুরুতে 50 টাকা বিক্রি হয়েছিল। তবে লেবু কিন্তু দাম বেড়েছে। লেবুর পকার বেঁধে হালি বিক্রি হতে 100 টাকা পর্যন্ত, যেটা বড় লেবু সেটা 100 টাকা পর্যন্ত বিক্রি হতে এবং কাঁচামরিচ বিক্রি হতে 50 টাকা কেজিতে। এবং একই সাথে সবজির দাম কিন্তু কোনোভাবে বৃদ্ধি পায়নি। সবজির দাম গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তা আছে, কোনোভাবে কিন্তু বাড়েনি। এবং তবে মাছের দাম কিন্তু বেড়েছে, কেজি পকার বেঁধে মাছের 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং যারা এখানে খুচরা ব্যবসায়ী আছে তারা কিন্তু বলল তারা যেখান থেকে এই মাছগুলো ক্রয় করে সেখানে কিন্তু বেড়েছে, সেজন্য তারা কিন্তু বাড়তি বিক্রি করতে হচ্ছে। তবে খুচরা ব্যবসায়ীরা জানালো এবং ক্রেতারা জানালো মাছের কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এরপরও কিন্তু মাছের যেই সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের কারণেই কিন্তু চট্টগ্রামের বাজারে 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত মাছের দাম বৃদ্ধি পেয়েছে। তবে এই ক্ষেত্রে মুরগি কিন্তু ফার্মের মুরগি 10 টাকা কমেছে। রোজার শুরুতেই ফার্মের মুরগি ছিল 210 টাকা, 220 টাকা এবং সেটা কমে আজকে বিক্রি হচ্ছে 200 টাকায় বিক্রি হচ্ছে। এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 50 টাকা কমে 600 টাকাতে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 340 টাকায় বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যেটা 400 টাকাতে ছিল। এবং একই সাথে গরুর মাংস গত সপ্তাহে ছিল আসলে 1000 টাকা, এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে 900 টাকাতে এবং হাড় ছাড়া গরুর মাংস 900 টাকা, হাড়যুক্ত গরুর মাংস 800 টাকাতে বিক্রি হচ্ছে। এবং একই সাথে যারা এখানে খুচরা দোকানদার আছে তারা জানালো আসলে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং একই সাথে যথেষ্ট পরিমাণে পণ্য থাকায় দাম বাড়ছে না। তবে তেলের কিন্তু কৃত্রিম সংকট এখনো রয়ে গেছে, কোনোভাবেই কিন্তু এটার চাহিদা মিটতেছে না। এবং গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা প্রশাসক উভয়ে বিভিন্ন বাজারে কিন্তু অভিযান পরিচালনা করেছেন এবং মেয়র একটি কথা বলেছেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা কিন্তু চায় যে পুরো 12 মাসের ব্যবসা যাতে 1 মাসে করতে পারে, সেই জন্য কিন্তু তারা কিন্তু অধিক মুনাফা করতেন। এবং তিনি কিন্তু সবার প্রতি, সব ব্যবসায়ীদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন এই রমজানে যাতে আসলে সঠিকভাবে তারা ব্যবসা করে সেটি জানিয়েছেন এবং কোনোভাবেই কিন্তু কোনো ধরনের অনিয়মকে তারা ছাড় দেবে না বলে জানিয়েছেন। তবে যারা সাধারণ ক্রেতা আছে তাদের কিন্তু একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে আরও মনিটরিং জোরদার করার প্রয়োজন আছে বলে তারা মনে করেন। যেহেতু তেলের আসলে কৃত্রিম সংকট তারাই সৃষ্টি করেছেন এবং প্রতিদিন কোথাও না কোথাও অভিযানে কিন্তু তেল নিয়ে কিন্তু আসলে জরিমানা করা হচ্ছে এবং তেলের গায়ে যেই মূল্য তালিকা লেখা থাকে সেটা কিন্তু ব্যবসায়ীরা গসামজা করছেন, যার কারণে তাদেরকে জরিমানা গুনতে হচ্ছে। তবে এখানকার যারা প্রশাসনের কর্মকর্তারা আছেন তারা জানিয়েছেন তাদের এই অভিযান চলমান থাকবে, কোনোভাবে তাদেরকে কিন্তু বন্ধ হবে না। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল আপনাকে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগ পুরান ঢাকার যুবদল নেতা শহীদুল ইসলামের বিরুদ্ধে। সোমবার মধ্যরাতে রাজধানীর ধোলাইখাল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধোলাইখাল এলাকার একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন ঢালাইয়ের উপরে পা দেন ওই শিক্ষার্থী। এতে স্থানীয় এক লোকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবদল নেতা শহীদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় লোকজন শিক্ষার্থীকে মারধর করে। পরে তার সহপাঠীদের খবর দিলে 4 শিক্ষার্থীকে মারধর করে একটি ক্লাব ঘরে আটকে রাখে স্থানীয় লোকজন। পরে ওই শিক্ষার্থীদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। এদিকে এই ঘটনা ফেসবুকে ছড়ানোর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাবটি ভাঙচুর করে। এই সময় শিক্ষার্থীরা ওই নেতাকে ধরতে রাতভর সেখানে অবস্থান করে। পরে শেষ রাতে অভিযুক্ত যুবদল নেতার দ্রুত বিচারে প্রক্টর ও প্রশাসনের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। মানে কথা কাটাকাটি হয়েছে কোনো একটা ইস্যু নিয়ে, তারপর তার আটকে মারধর করছে। ও একাই ছিল তখন। তারে যখন মারধর করে তখন ও ফোন দিলে ওর বন্ধু বান্ধব সহ বেশ কয়েকজন যায়। তখন তারা এক দর্শক মানুষ শুনতে পাইছি যে যুবদলের মেহেদি হাসান নামের এক নেতার নেতৃত্বে নবাবপুরের ব্যবসায়ী তারা প্রায় 150 থেকে 200 মানুষ ওইখানে হামলা চালায়। স্ল্যাবের পাড়া দিলে প্রতিক্রিয়া দিলে তাই থেকে এসে তাই বলে একজনের মারতে হবে স্ল্যাবে পাড়া দিছে বলে। শুনতে পাই যে আমাদের একজন ভাইরা ওরা আটকে রাখছে, ওর নাম হাবিব। পরে আমরা গেছি ওরা ছুটাইতে, ওইজন ছুটাইতে যাই প্রথমে ওরা স্থানীয়রা কাচের বোতল ছুঁড়ে মারছে, আমার পা কাটছে, আমাদের কয়েকজন পা কাটছে, তারপরে কয়েকজন কাটকে ওরা মারছে। মহল্লা একটা আতঙ্ক হয়ে গেছে যে কোন সময় কোন দুর্ঘটনা ঘটে আমরা কি ওই ঘুমাইতাছি, সবাই জাগ্রত। আবার হন ওইদিকে কি ওরা যাইতে দেন, আমার বাচ্চা পাইতাছি না, 5 বছরের ছেলে। চট্টগ্রামে তারাবির নামাজ শেষে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। এ সময় পাল্টা গুলিতে 5 জন এলাকাবাসী আহত হন। সোমবার রাতে সাতকানিয়ার ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, কাঞ্চনার নেজাম নামের এক রাজনৈতিক কর্মী গত 5 আগস্টের পর মধ্যপ্রাচ্য থেকে দেশে আসেন। তিনি এলাকায় চাঁদাবাজি, ডাকাতি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। সোমবার রাতে নেজাম কয়েকজন সহযোগী নিয়ে ছনখোলায় গেলে মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দেওয়া হয়। এ সময় নেজাম এলাকাবাসীর উপর গুলি চালান। এ সময় 5 জন গুলিবিদ্ধ হয়। পরে এলাকাবাসী নেজাম ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নেজাম ও সালেক নামে 2 জন মারা যান। সাতকানিয়া থানার ওসি জাহিদুল ইসলাম 2 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঝিনাইদহে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চরমপন্থীরা। জেলার শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে বিক্ষিপ্ত সহিংসতা হচ্ছে। শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যা ও চরমপন্থীদের দায় স্বীকার জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশ বলছে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঝিনাইদহ প্রতিনিধি শিপলুজামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে গত 21 ফেব্রুয়ারি রাতে একসঙ্গে 3 জনকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় দায় স্বীকার করে বিবৃতি দেয় একটি চরমপন্থী সংগঠন। এরপর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চরমপন্থী সংগঠনের মধ্যে চরম বন্দুকযুদ্ধ হয়। এই বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয় এবং একাধিক আহত হয়। তা আমরা চাই না, আমরা এই রক্তক্ষয়ী সংঘর্ষ চাই না। আর কত? 3 জন ব্যক্তি খুন হয়েছে দুর্বৃত্তদের হাতে। বিশেষ করে জেলার শৈলকুপা ও হরিণাকুণ্ড উপজেলায় সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দলীয় কুন্দল চরমপন্থী সংগঠনের কার্যক্রম শুরুর চেষ্টা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। এদিকে হত্যায় জড়িতদের গ্রেফতারের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার কথা জানায় পুলিশ। যে হত্যার যে মোটিভ এবং হত্যার যে কারণ এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্টটা আসার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং কিভাবে কোথায় কী গুলিতে নিহত হয়েছে বা কোন গুলিতে নিহত হয়েছে সে সম্পর্কে আমরা আরও জানতে পারবো। জনমনে আতঙ্ক কাটাতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। নাদিরা সুলতানা, RTV। ময়মনসিংহের ভালুকার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যের প্রভাব পড়ছে ক্ষীর নদী সহ বিভিন্ন গ্রামে। কারখানার দূষিত বর্জ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল আর নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। শুধু তাই নয়, বর্জ্যের প্রভাবে মাছ শূন্য হয়ে পড়েছে এখানকার নদী নালা খালবিল। এদিকে কারখানাগুলোতে ইটিপি প্লান্ট সচল রাখার নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। ময়মনসিংহের ভালুকা থেকে আলামিনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ।
ময়মনসিংহের ভালুকায় প্রায় 400 শিল্প কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই পরিবেশ দূষণ রোধে ব্যবহৃত ইটিপি নেই বলে দীর্ঘদিনের অভিযোগ। এতে দুর্গন্ধযুক্ত তরল বর্জ্য সরাসরি যাচ্ছে আশপাশের খালবিল ও নদীতে। বিষাক্ত পানিতে ক্ষীর নদীর প্রাণ যায় যায় অবস্থা। রাসায়নিকের কারণে ক্ষতির মুখে কৃষকরাও। এই পানি দিয়া তো আগে গরু ছাগল মহিষ গোসল করানো যেত, এখন সেটা সম্ভব না। সবার কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এটা সমাধান আমরা পাই। মাছ আমার টাইম হওয়ার পরে দুর্গন্ধ পানি ফসা গলি ধান ফসল হইতো খুব ধান আমার শরীর খাদ্য আঙ্গর নামলে পানি। নদী ও ফসলি জমি রক্ষাসহ পরিবেশ ঠিক রাখতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি এই পরিবেশ কর্মীর। ইতিপূর্বে আমরা বহুবার মানববন্ধন করেছি, ইউনো সাহেবরাও কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করেন না। প্রশাসনিক ব্যবস্থা যদি সত্যিকার অর্থে নেওয়া হয় তাহলে অবশ্যই এটা একটা সমাধান হইতে পারে। এদিকে উপজেলা প্রশাসন বলছে কারখানাগুলোকে ইটিপি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ তা না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময় পার হওয়ার পরেও যদি তারা এই ইটিপি গুলো সচল না করে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই যে কার্যক্রমটা, এই কার্যক্রমের জন্য একটি বিশেষায়িত অধিদপ্তর, আমাদের পরিবেশ অধিদপ্তর আছে, তারাও এটি নিয়ে সম্মিলিতভাবে কাজ করছে। সৈয়দ মাহমুদ, RTV। ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে লালমনিরহাট সদরের আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানায় সম্প্রতি প্রসূতি রোগীর অস্ত্রোপচারের সময় প্লাসেন্টা বা গর্ভফুলের কিছু অংশ ভেতরে রেখেই দেন ক্লিনিকের চিকিৎসক ডাক্তার মারুফা রহমান। এছাড়া ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগও রয়েছে ক্লিনিকটির বিরুদ্ধে। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের প্রতিবেদন, জানাচ্ছেন সাদ মাহমুদ। লালমনিরহাট সদর উপজেলার আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারে গেল 3 ফেব্রুয়ারি চিকিৎসা নিতে আসেন সদর উপজেলার গোকন্ডা ইউনিয়নের আলাউদ্দিনের স্ত্রী আশা বেগম। ডেলিভারির পর রোগীর শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে। এর মধ্যেই হাসপাতাল থেকে রোগীর ছাড়পত্র দেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় রংপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান আশার ভুল চিকিৎসা হয়েছে। খুব তাড়াহুড়া করে আমার বাচ্চাটা করলো। আমি বারবার বলতেছি যে আমার নিচ কেটে দিয়ে না, আমার সাইড কেটে দিয়ে না, আমার লাগবে না। কিন্তু ওদের কাছে ওদের সময়টা এত মূল্য হচ্ছে যে ওরা খুব রাগ করে ডাক্তার আমার করলো। ডাক্তার হয়ে কিভাবে তিনি এত বড় সাইজের পেশেন্টটা জ্বরের ভেতরে রেখে আমাদেরকে রিলিজ করে দিলেন এবং আমাদেরকে ভুল পরামর্শ দিলেন যে ব্লিডিং বন্ধ না হয়, ব্লাডের সমস্যা আছে, আপনারা মেডিসিন ডাক্তারের শরণাপন্ন হন। এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাটের আইডিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোসিস সেন্টারের ডাক্তার মারুফা সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেন। তিন মাস আগে আইডিয়াল ক্লিনিকে রাজিয়া সুলতানা নামে আরেক গর্ভবতী নারীকে সিজার করার পরামর্শ দেন চিকিৎসক। পরে ওই শিশুর মৃত্যু হয়। তাদের কথা মতো আমি সিজার করি। আমি এখনো অসুস্থ, পেটে ব্যথা রয়ে গেছে। আমি এদের বিচার চাই। ওখানে কোনো অভিজ্ঞ নার্স বা ডাক্তার না থাকার কারণে আমার মেয়ের এই ঘটনাগুলো ঘটছে। আমি এর সঠিক বিচার চাই। চিকিৎসার মধ্যে এখন ওরা সবকিছু জানে, কোন ওষুধ কিভাবে দেশে নাই দেয়। এদিকে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেন আইডিয়াল ক্লিনিকের এমডি জাকির হোসেন। একটা বিজনেস করলে সব ধরনের কাজই হয়। 21,000 টাকা 500 পেমেন্ট করছে কিনা আমাকে খাতা দেখতে হবে। এখন ওনাদের কি করণীয় আছে বা আপনাদের কি করণীয় আছে আপনারা করেন। আমরা কোনো ওনার রোগীর প্রতি কোনো ত্রুটি করিনি। যাবতীয় অভিযোগ তদন্ত করে ক্লিনিকটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা সিভিল সার্জনের। যদি এরকম কোনো ভুল চিকিৎসা হয়ে থাকে যতটুকু প্রমাণ পেলে ওই ডাক্তারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এবং পাশাপাশি যে ক্লিনিকে এইরকম কাজ করেছে সেই ক্লিনিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সৈয়দ মাহমুদ, RTV। এবার মিস্টার হোয়াইট ঈদ বাজার প্রসঙ্গ। ঈদের প্রস্তুতির রেশ সবকিছুর আগে শুরু হয় দর্জি বাড়িতে। একটু আগে পোশাক তৈরির জন্য গেলে দর্জিরা পোশাকটি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে বানাতে পারেন। তাড়াহুড়োয় পোশাকে মন মতো নকশায় ত্রুটি হতে পারে। তাই তো সবার আগে ঈদের আমেজ পড়েছে দর্জি বাড়িগুলোতে। বিস্তারিত তানজিনা তাসনিমের রিপোর্টে। আপন মনে চলছে সুই, সুতা আর কাঁচির কাজ। ক্রেতাদের পছন্দের পোশাকটি তৈরি করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছে সেলাই মেশিন। মনের মতো ডিজাইনে পোশাক তৈরি করতে দর্জিদের কাছে ভিড় করছেন নারীদের পাশাপাশি পুরুষরাও। কেউ গজ ফিতায় নিখুঁত মাপে কাটছেন কাপড়, কেউ বা কেটে টুকরো করে রাখা কাপড় মেশিনে সেলাই করে রূপ দিচ্ছেন পোশাকে।
রেডিমেড পোশাক কিনলে অনেক সময় দেখা যায় ফিটিং হয় না, কিংবা পছন্দের ডিজাইন হলে কালার হয় না। তার চেয়ে দর্জির কাছে কাপড় নিয়ে গেলে পছন্দ মতো পোশাক তৈরি করে নিতে পারায় বানানো পোশাকের উপর ঝোঁক সবার। এখনো আমাদের ওরকম অর্ডারটা শুরু হয় না, ইনশাল্লাহ 500 টাকা পরেই ভরপুর হয়ে যাবে। বানানো জামা রেডিমেড জামা অনেক পার্থক্য আছে। বানানো জামাটা যেমন ফিটিংসের জন্য অনেক ভালো হয়, আর রেডিমেড জামাটা যেমন লোকাল হয় আর কি, ওগুলা ঠিকঠাক হয় না, আবার আমাদের কাছে ঠিক করতে আবার নিয়ে আসে আর কি। রমজানের শেষ দিকে টেইলার্সে কাজের চাপ বেশি হয়, বন্ধ হয়ে যায় নতুন করে অর্ডার নেওয়া, তাই শুরুর দিকেই পোশাক বানাতে আসে ক্রেতারা। আলহামদুলিল্লাহ আমাদের অর্ডার প্রতি খুব ভালো, আর মানুষের আমাদের প্রতি ফেথ থাকে এর জন্যই যে আমাদের পোশাকটা এদের মনের মতো হয়, ফিটিংটা ভালো হয়। সালোয়ার কামিজের পাশাপাশি পছন্দের পোশাক তৈরিতে নারীরা এগিয়ে থাকলেও পুরুষরাও বানাচ্ছে পাঞ্জাবি, প্যান্ট ও শার্ট। আমি বানানোতে কমফোর্টেবল আর কি, নিজে ডিজাইন করে পাঞ্জাবি বানাই আর কি। 15 রোজার পর বন্ধ হয়ে যাবে নতুন অর্ডার নেওয়া। তানজিনা তাসনিম, RTV, ঢাকা। IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। সংকটে হাল ধরে দেশের বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে সরকার। তারই অংশ হিসেবে দেশে ইলন মাস্কের স্টারলিংক চালু করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বাংলাদেশে স্টারলিংক চালু করতে মাস্ককে প্রস্তাব পাঠিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি বলেছেন, স্টারলিংক চালু করার মূল কারণ ইন্টারনেট অনলাইন সেবা বন্ধ করার ব্যবসা চিরতরে রোধ করা। যে কোনো আন্দোলন দমন করতে ইন্টারনেট বন্ধ করা স্বৈরশাসকদের একটি প্রিয় হাতিয়ার, যে কারণে লাখ লাখ ফ্রিল্যান্সারও ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে গ্রাম বা দুর্গম এলাকায়ও খুব সহজে উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ফ্রিল্যান্সিং সহ সরকারি বেসরকারি ইন্টারনেট ভিত্তিক কাজ করা সহজ হবে। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনের বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের সামরিক সহায়তা প্রদান সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেন তিনি। সাময়িক এ অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্প জানান, যতক্ষণ না ইউক্রেনের নেতারা শান্তি প্রতিষ্ঠায় সদিচ্ছা দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সকল সামরিক সহযোগিতা বন্ধ থাকবে। এছাড়া শুরু থেকে ওয়াশিংটনের সহযোগিতার জন্য জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।